আসসালামু আলাইকুম। ক্লিক ফ্যান প্রেজেন্টস ক্লিকিং দ্য গ্লোরিতে সকলকে আমন্ত্রণ। দিদিয়ার দেশম প্রেস কনফারেন্সে বলেছেন যে এই ম্যাচটাতে স্পেন ফেভারিট, তারা পজিশনাল ফুটবল খেলে। এটা আবার দেশমের এক ধরনের স্ট্র্যাটেজিও হতে পারে যে স্পেনকে এক ধরনের মনস্তাত্ত্বিক ওভার কনফিডেন্স দিয়ে দেওয়া। তবে স্পেনের প্র্যাকটিস যে সমস্ত জার্নালিস্টরা কভার করেছেন তারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা ছবি ছাড়ছেন এবং সেটা মূলত স্পেনের একটা ভিন্ন ধরনের ট্যাকটিক্স বা একটা ভিন্ন ধরনের ড্রিল তারা মেনটেন করার চেষ্টা করছে ফ্রান্স ম্যাচকে কেন্দ্র করে। যে ড্রিলটা আসলে মূলত পারতপক্ষে খুব সিম্পল মনে হলেও এই ম্যাচের জন্য আসলে খুবই কার্যকরী একটা ড্রিল, সেটা হচ্ছে প্যাকিং অ্যাজ মেনি প্লেয়ার্স অ্যাজ পসিবল ইনটু এ ভেরি স্মল এরিয়া। এখানে চিন্তার কোনো টাইম নাই, কোনো ড্রিবলিংয়ের সুযোগ নাই, কোনো হেজিটেশন নাই। স্প্লিট সেকেন্ডে বল ছাড়তে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট জোন প্যাক করে খুবই ওভারলোড করে কাছাকাছি, খুবই কাছাকাছি একটার পর একটা প্লেয়ার রাখা, যেখানে আসলে একজন প্লেয়ারের কাছে বল আসার আগেই তিনি তার একটা পাসিং অপশনকে খুঁজে নেবেন। এখানে স্প্যানিশ কোচ একটা বিষয় ভালো জানেন যে আজকের এই ম্যাচকে কেন্দ্র করে ফ্রান্সের কোচ কিন্তু অ্যাটাকটাকে এমনভাবে সাজাবেন যেখানে ফ্রান্স দে উইল সিট ডিপ অ্যান্ড দে উইল ওয়েট ফর দ্য ট্রানজিশন। কারণ ট্রানজিশনে বা কাউন্টার অ্যাটাকে ফ্রান্স এই বিশ্বকাপের কি বিশ্ব সেরা দল, এবং এই জায়গায় তাদের যে স্পিড আছে, তাদের যে অ্যাটাকিং ফ্লুইডিটি আছে, সেটা আমরা খুব ভালো মতো জানি যে এই কাজটা তারা আসলে করতে পারেন। সো এক্ষেত্রে স্প্যানিশ কোচের ট্যাকটিক্সটা কিন্তু এরকম যে আসলে একটা নির্দিষ্ট পজিশনে ওভারলোড করে রাখা, একটা পজিশনাল সুপিরিয়রিটি রাখা এবং খুব ক্লোজ রেঞ্জে একটার পর একটা প্লেয়ারকে রাখা, যেখানে আসলে তারা ওই পাসিং সিকোয়েন্সটা মেনটেন করতে পারেন কিংবা বল হারাবে না, অথবা অর্থাৎ যেটা কাউন্টার অ্যাটাক যেটা ফ্রান্স আসলে অপেক্ষা করে থাকবে, সে কাউন্টার অ্যাটাকের সুযোগটা তারা ফ্রান্সকে দিতে চান না। দেখেন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাককে প্রতিহত করার জন্য স্পেনের যদি আপনি ডিফেন্সিভ স্ট্রাকচারটা একটু লক্ষ্য করে দেখেন, যখন তারা অ্যাটাকে যান তারা কিন্তু পুরোপুরি সবাই অ্যাটাকে যাচ্ছেন না। এই জায়গাটা একটা খুব চমৎকার সিকোয়েন্স তারা মেনটেন করেন। খেয়াল করে দেখবেন একটা প্লেয়ার তারা রাখেন তাদের অর্ধে, আরেকটা প্লেয়ার রাখেন অপোনেন্টের সঙ্গে একজন ম্যান মার্কার হিসেবে, আর ডিফেন্সিভ মিডফিল্ডের দুইজন যারা থাকেন তারাও কিন্তু ওই জায়গাটা প্রিপেয়ার থাকেন একটা রান দেওয়ার জন্য, যে জায়গাটাতে তারা আসলে ওই কাউন্টার অ্যাটাকটাকে প্রতিহত করবেন। আবার এই খেলাটা আসলে কতটা ম্যাচআপের খেলা হবে চিন্তা করে দেখেন। ফ্রান্সের যে ট্রানজিশনাল জায়গাটা, ট্রানজিশনাল স্পিডটা, তাদের যে টপ থ্রি যারা এত দ্রুত ট্রানজিশনে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে দৌড় দিতে পারেন, সেটাও কিন্তু একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার। অর্থাৎ এই জায়গাটায় টক্করটা কিন্তু একদম শেয়ানে টক্কর হবে। একদিকে স্পেনের যদি আপনি ডিফেন্সিভ স্ট্রাকচার লক্ষ্য করে দেখেন, সেটা তো একটা ব্যাপার আছেই যে তারা একেবারে পুরোপুরি সবাই উঠে যাচ্ছে না, তারা কিন্তু এই জায়গায় ডিফেন্স করার জন্য মানুষ রাখছে। দ্বিতীয়ত ফ্রান্স ট্রানজিশন বা কাউন্টার অ্যাটাকে অনেক বেশি মাত্রায় ফাস্ট ফরওয়ার্ড দল। সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট হবে যে ফ্রান্সের ট্রানজিশন কিংবা কাউন্টার অ্যাটাককে স্পেন আসলে কিভাবে রুখবে, এবং ওই জায়গাটাকে কেন্দ্র করেই স্পেন কিন্তু এমনভাবে, যে ড্রিলটা আমি আপনাদেরকে দেখালাম, এমনভাবে স্পেন এই ড্রিলটাকে সাজাচ্ছে যেখানে আসলে ফ্রান্স কোনো প্রকার কাউন্টার অ্যাটাকের সুযোগই না পায়। এখন দুটা টিমের খেলার মধ্যে ম্যাচআপের জায়গাটা কোন জায়গাটায় বলবো, আপনি যদি লাস্ট ম্যাচটা চিন্তা করে দেখেন স্পেন কিভাবে গোল খেয়েছে। স্পেন কিন্তু অনেকটা সেট পিস কাইন্ড অফ সিনারিও থেকে ওই সাইড থেকে তারপর তারা ভেতরে এসেছে, ক্রস এসেছে, সেখান থেকে তারা গোলটা খেয়েছে। আপনি ফ্রান্সের প্লেয়িং প্যাটার্ন যদি চিন্তা করেন, ফ্রান্সের প্লেয়িং প্যাটার্নে কিন্তু ওই উইংয়ের জায়গা থেকেই বা সাইড থেকেই কিন্তু অ্যাটাকের জায়গাটা খুব বেশি হয়, এবং তাদের ওই যে টপ 4 বা টপ 3 যাই বলি না কেন, পজিশনাল ফ্লুইডিটি তারা এত সুন্দরভাবে মেনটেন করেন, ওই জায়গাটা কিন্তু তারা বেশ ভালো মতো অ্যাটাক করতে পারবেন। আরেকটা বিষয়, ফ্রান্স সেনেগালের কাছে গোল খেয়েছে কিন্তু সাইড দিয়েই গোল খেয়েছে, এবং সুইডেনের সঙ্গে ম্যাচে যদি চিন্তা করেন তাহলে কিন্তু ওই ফ্ল্যাঙ্ক ধরে বা সাইড ধরে আক্রমণেই কিন্তু ফ্রান্স বারবার ধরা খেতে যাচ্ছিল। এখন স্পেনের আপনি যদি চিন্তা করে দেখেন, যেটা তাদের স্ট্রেংথের জায়গা, তাদের দুই পাশের দুই উইং নির্ভরে তারা অ্যাটাকটা করে থাকে। সো এই ম্যাচটা অনেক বেশি মাত্রায় একদম লাইক টু লাইক ক্যারেক্টারিস্টিক্সের বা লাইক টু লাইক ম্যাচআপের টিমের মধ্যে মানে ফাইট হতে যাচ্ছে, যেখানে আসলে খুবই ফাইটের একটা ম্যাচ হবে। শান্তি। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। তবে স্পেনের একটা অনেক বড় প্রবলেমের জায়গাটা হচ্ছে যে স্পেন যে পরিমাণ অ্যাটাক তৈরি করেছে এই টুর্নামেন্টে, যে পরিমাণ তারা অপোনেন্টের বক্সে বল দিয়েছে, যে পরিমাণ বিগ চান্স স্পেন ক্রিয়েট করেছে, সেই অনুযায়ী ফিনিশিংটা কিন্তু স্পেনের এরকমভাবে হয় নাই। এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ডেভিড ভিয়ার মতো একজন ক্যারেক্টারের অভাব কিন্তু স্পেন টিমটাতে আছে, যে কারণে মিকেল মেরিনোর মতো প্লেয়ারকে দ্বিতীয়ার্ধে নেমে বা একদম লাস্টের দিকে নেমে তাদের যে থার্ড ম্যান কম্বিনেশনটা আছে, সেই থার্ড ম্যান কম্বিনেশনটাকে ব্যবহার করে তাকে আসলে আলটিমেটলি লাস্টে ফিনিশিংটা দিতে হয়। সো এই জায়গাটাতে যেহেতু অপোনেন্ট
টিমের ডিফেন্ডারে উপামেকানো আছেন, সালিবা আছেন, ডেফিনেটলি দ্যাট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট ফর স্পেন, কারণ ডেভিড ভিয়ার মতো একজন ওই লেভেলের স্ট্রাইকার বা ওই লেভেলের ফিনিশার না থাকা। অন্যদিকে ফ্রান্সের ক্ষেত্রেও ডিফিকাল্টিস ফেস করতে হবে। লাপোর্তা আছেন, কুবার্সি আছেন, কুবার্সিকে এই বিশ্বকাপের সেরা সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার বলা হচ্ছে। সো ওই জায়গাটা তো ডেফিনেটলি ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট, বাট ফ্রান্সের সুবিধার জায়গাটা হচ্ছে তাদের প্রত্যেকের শুটিং রেঞ্জ ভালো, বক্সের বাইরে থেকে তারা শ্যুট করতে পারেন, তাদের শুটিং রেঞ্জ বেশ ভালো আছে। এবং স্পেন যেরকম খুব ভালো পজিশনাল ফুটবলটা খেলে, তারা পজিশন মেনটেন করে নিজেদের মধ্যে কম্বিনেশন ওয়াইজ তারা বেশ ভালো খেলে। ফ্রান্সের কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা অনেক বেটার। ফ্রান্সের এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটায় তাদের প্রত্যেককে সামনের দিকের 3টা বা 4টা ক্যারেক্টার আপনি যাই বলেন না কেন, ওলিসে বলেন, এমবাপে বলেন, কিংবা ওসমান দেম্বেলে বলেন, প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আছে, তারা লং রেঞ্জের শুট খুব ভালো করতে পারেন। সো এই ম্যাচটা দ্যাট ইজ গোয়িং টু বি আ হেল অফ আ ম্যাচ। এটা একটা চমৎকার ম্যাচ হতে যাচ্ছে। গোলের সংখ্যা কত হবে সেই ব্যাপারেও আসলে প্রেডিকশন দেওয়ার উপায় নেই, কারণটা হচ্ছে দুই পক্ষের ডিফেন্সই আসলে খুব ভালো। এই ম্যাচটার পার্থক্যটা সত্যি কথা বলতে গড়ে দেবেন দুই টিমের সেন্ট্রাল ব্যাক পজিশনের যে প্লেয়ার যারা আছেন তারা, একদিকে লাপোর্তে, কুবার্সি, আরেকদিকে উপামেকানো এবং সালিবা। এই দুই জুটি, মানে এই দুইটার মধ্যে আসলে যারা কম গোল কনসিড করবে, যারা আসলে সেই জায়গায় সলিড থাকবে, ট্যাকটিক্যালি সলিড থাকবে, তারাই ম্যাচটাকে হয়তোবা অনেক বেশি মাত্রায় বের করতে পারবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তবে এই ম্যাচে একটা অনেক বড় কনসার্নের জায়গাটা হচ্ছে এমবাপ্পের ইনজুরি থেকে কতটুকু রিকভারি তিনি করতে পেরেছেন। এমবাপ্পে যদি ইনজুরি থেকে রিকভারি ঠিকঠাক মতো করতে না পারেন, আমরা জানি না যে করতে পেরেছেন কি পারেন নাই, বাট করতে যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু ফ্রান্সের জন্য ডিফিকাল্টিস ফেস করার ব্যাপার আছে। সো দিদিয়ার দেশম যতই বলেন না কেন যে আসলে স্পেন ফেভারিট, এই ম্যাচে আমি কাউকে ফেভারিট বলতে চাই না। আমার কাছে মনে হয় যে একদম শেয়ানে টক্কর হবে। একদিকে ফ্রান্সের একটা দুর্বলতার জায়গা হচ্ছে এমবাপ্পের ইনজুরির জায়গাটা, এমবাপ্পে কতটুকু রিকভার করেছেন। স্পেনের দুর্বলতার জায়গাটা হচ্ছে স্পেনে ডেভিড ভিয়ার মতো ফিনিশার না থাকাটা। এখন লড়াইটা আসলে হবে দুই টিমের ডিফেন্সের মধ্যে। কোন টিমের ডিফেন্সটা শেষ পর্যন্ত শক্তভাবে টিকে থাকবে তারাই ম্যাচটা জয়লাভ করবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।